Okay, assalamu alaikum. Yesterday or last class, we actually finished 20 rules. Today we will start from 22. That means 20 and 21 we have already done. আমরা তো আজকে 22 থেকে শুরু করব অ্যান্ড 22 আমরা দেখতে পাচ্ছি ইচ এভরি ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো থাকলে কি হয়, এত কিছু আমাদের পড়ার দরকার নেই, অনেক কিছু আছে, আমরা শর্টকাট বলবো, শর্টকাটে বোঝার চেষ্টা করবো। আমরা অ্যাজ ইফের নিয়ম কিন্তু দেখেছি, ঠিক আছে? অ্যাজ ইফের 21 নম্বরেও যায়, 20 নম্বরেও তাই। সো আমরা 20 নম্বর শেষ করেছি, 21 নম্বরও ওইটার মধ্যেই পড়ে যাবে, ঠিক আছে? অ্যাজ ইফের একটু স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন। সো নাও কামিং টু 22, এখানে বলছি এভরি ইচ ওয়ান অফ, ওকে আমি আরও কিছু যোগ করবো সাথে, আমি একটু বলি। এভরি ইচ অফ ওয়ান অফ আইদার অফ neither of and none of এবং none of, এই ফ্রেজেসগুলো, এই শব্দগুলো মনে রাখতে হবে। এই ফ্রেজেসগুলো যদি মনে রাখতে পারি, আমরা বুঝবো যে এই ফ্রেজেসগুলো যখনই আমি সেন্টেন্সে দেখবো, এরপর আমার কিছু বোঝার দরকার নেই, সিঙ্গুলার ভার্ব হবে। এই ফ্রেজেসেরগুলোর পরে কি হবে? সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, সিঙ্গুলার ভার্ব কি জিনিস ভাই? সিঙ্গুলার ভার্ব সেই ভার্ব দোজ ভার্বস দ্যাট ক্যারিজ ইএস অর আইএস। ওকে, ভার্ব প্লাস এস বা ইএস মনে রাখতে পারলেই হবে। ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেই ভার্বটাকে বেসিক্যালি সিঙ্গুলার ভার্ব বলে। যেমন গোজ, ঠিক আছে, ডাজ অথবা ওয়ার্কস, এইগুলা হচ্ছে বেসিক্যালি সিঙ্গুলার। ওকে, মনে থাকবে। সো আমরা যখনই আবারও বলি, একটু খেয়াল করেন, এই শব্দগুলা পাবো, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এভরি, ঠিক আছে? এই যখনই পাবো তখনই কিন্তু আমরা কী করবো? সিঙ্গুলার, ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে, ভার্বটা মাস্ট বি সিঙ্গুলার হবে, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল যদি দেখতে পারি, দেখেন, এভরিবাডি, এভরিওয়ান, এভরিবাডি, যখনই এভরিযুক্ত কোনো কিছু থাকবে, এভরিবাডি হোক, এভরিওয়ান হোক, যাই হোক না কেন, এভরি থাকলে ওটা ভার্বটা সিঙ্গুলার। এভরিবাডি, লাভ আছে, লাভস হয়ে যাবে, ঠিক আছে? লাভস ফ্লাওয়ার্স, ঠিক আছে? লাভ আছে, কী হয়ে যাবে? লাভস হয়ে যাবে। ওকে, এই যে লাভস, এভরিবাডি যেহেতু আছে সেহেতু কী হবে? এভরিবাডি থাকলে লাভস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, দ্যাটস ইট। এটা একদম সহজ, সিম্পল ব্যাপার। প্রত্যেকটা জায়গায় এগুলো পাওয়া যায়, আপনার লেখার ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে। সো এগুলো আমরা কিন্তু অবভিয়াসলি মাথায় রাখবো। নাও কামিং টু 23তে বলতেছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, মডালস। দিজ আর মডালস। অ্যাকচুয়ালি মডাল ভার্ব। আমরা সবসময় মনে রাখবো, মডাল ভার্বের পরে কিন্তু সবসময় কী হয়? মডাল ভার্বের পরে সবসময় V1 হয়। সব সময় আমাকে মনে রাখতে হবে মডাল। এটা একটু দেখেন স্ট্রাকচার, মডাল প্লাস V1। কিন্তু মডালের পরে একটা জিনিস আরও মনে রাখতে হবে, মডালের পরে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তাহলে কিন্তু আবার V3 হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন, যে মডালের পরে V1 থাকলে, মডালের পরে সবসময় V1 বসে, কিন্তু মডালের পরে যদি বি অথবা হ্যাভ থাকে তাহলে আবার V3 বসবে, ঠিক আছে? দেখেন, ওয়ান শুড টেক কেয়ার অফ হেলথ, তাহলে শুডের পরে টেকই হবে, ঠিক আছে? শুড টেক কেয়ার অফ হেলথ। আমি একটা জিনিস যদি বলি, এই যে এইটার একটা উদাহরণ আমি যদি একটু বলি, সেটা হচ্ছে সুগার, না, ইউ মে হ্যাভ হিয়ার দ্য নেম মেসি। ওকে, ইউ মে হ্যাভ হিয়ার দ্য নেম মেসি। তাহলে মে হ্যাভ আছে, অর্থাৎ মডালের পরে কি আছে? বি অথবা হ্যাভ আছে। মডালের পরে যে মে মডাল, তারপরে হ্যাভ আছে, তাহলে এরপরে যে ভার্বটা সেটা হবে কি? V3। তাহলে হিয়ার কি হয়ে যাবে? হার্ড। ইউ মে হ্যাভ হার্ড। ওকে, ইউ মে হ্যাভ হার্ড। সো আমরা কিন্তু মডাল দেখে V1 দিচ্ছি না, মডালের পর যদি বি ভার্ব থাকে, অ্যাডভার্বটা, তাহলে V3 করে দিচ্ছি। ক্লিয়ার? সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল। ওকে, সো আমরা একটু খেয়াল করলাম, এই জিনিসগুলো বুঝতে পারলাম। সো নাও আমি পুরোটা একটু মুছে দিতে চাচ্ছি, জায়গাটা ক্লিয়ার করতে চাচ্ছি। সো খেয়াল করেন, 24 নম্বরে কী বলতেছে? 24 নম্বরে বলতেছে যে ব্র্যাকেটে ভার্বের পূর্বে বিভিন্ন কথা বলতেছে, আমরা সহজে বলি একদম। এই যে একটা সেন্টেন্স আমরা একটু দেখি, এখানে একটা সেন্টেন্স পেয়েছি, এই সেন্টেন্সে কী বলতেছে আমরা ভালো করে দেখি। হি সেড দ্যাট হি উড গো টু হোম দ্য নেক্সট ডে। আমরা বেসিক্যালি জানি দ্য নেক্সট ডে, অর্থাৎ নেক্সট ডে মানে হচ্ছে ফিউচারকে ইন্ডিকেট করতেছে, রাইট? এই নেক্সট ডে থাকলে, টুমরো থাকলে, নেক্সট ইয়ার থাকলে, যতই নেক্সটের কথা থাকবে, ভবিষ্যতের কথা থাকলে, আমরা জানি উইল বা শ্যাল
শ্যালটা এখন বেসিক্যালি ব্যবহার হয় না, উইল বা শ্যাল প্লাস ভি1 করতে হয় যখন আমরা কী পাই, নেক্সট ডে পাই। নেক্সট ডে পাইলে উইল বা শ্যাল প্লাস ভি1 করতে হয়। কিন্তু আমরা এখানে দেখেন এই যে গ্যাপের আগে আমরা দেখতেছি যে এটা কোন টেন্সে আছে, সেইড মানে পাস্ট টেন্সে আছে। সো এই উইল শ্যাল না করে আমরা উড করব। উইল শ্যাল না করে আমরা উইল শ্যালের পরিবর্তে কী করব, উড প্লাস ভি1 করব যখন দেখব যে এই নেক্সট ডেটা কিসে আছে, পাস্টে আছে। ভালো করে খেয়াল করেন, নেক্সট ডেটা কিসে আছে, এই যে সেইড পাস্টে যখন আছে না, তখন এই নেক্সট ডে থাকলে এই গোটাকে কি করব আমরা, উড গো করব, উড গো। ক্লিয়ার? এটাই বলতে চাইছি এখানে, এছাড়া কিছু না। ওকে, সহজ করে বুঝে দিলাম, এত কিছুর দরকার নেই। নাও 25 বলছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ টু বি ভার্বস অর্থাৎ কি টু বি ভার্ব, এইগুলোকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারকে বলা হয় টু বি ভার্ব। এরপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, আমরা আরও সহজ করে বলি একটু, এই জিনিসটা অনেক প্যাসিভ বুঝে না, এই প্যাসিভ শিখতে হয়, অ্যাক্টিভ শিখতে হয়। তো আমরা যদি এগুলো না বুঝে থাকি তাহলে একটা শর্টকাট একটা জিনিস শেখাই দিই। বি ভার্বের পরে সবসময় V3 হবে যদি সাবজেক্ট নিজে কাজ না করে, যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে বি ভার্বের পরে V3 হবে। আর বি ভার্বের পরে সবসময় V4 অর্থাৎ ভার্বের আইএনজি হবে যদি সাবজেক্ট নিজে কাজ করে। এই জিনিসটা মনে রাখতে হবে। সো বি ভার্বের পরে V3 কখন হবে, যদি সাবজেক্ট নিজে কাজ না করে। এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য বুক ওয়াজ স্টিল, দ্য বুক ওয়াজ স্টিল, তাহলে এই যে বুক ওয়াজ স্টিল বলতেছে এখানে যে দ্য বুক, এই স্টিল করছে কি বুক, মানে চুরি করছে কি বুক, কি নিজে চুরি করছে নাকি ওকে এই বুকটাকে অন্য কেউ চুরি করছে? অবভিয়াসলি এই বুকটাকে অন্য কেউ চুরি করেছে। সো এই জিনিসটাই আমরা বুঝবো যে যখন সাবজেক্ট এই কাজটা সরাসরি করছে না তখন এই বি ভার্বের পরে এই ভার্বটা কী হয়ে যাবে, V3 হয়ে যাবে। এইটাই আমি এখানে বলেছি, বি ভার্ব প্লাস V3 হবে যদি সাবজেক্ট কাজ না করে, নিজে কাজ না করে। তাহলে দ্য বুক ওয়াজ স্টোলেন। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, নাও কামিং টু 26, এটা হচ্ছে ইফ ক্লজ, ইফের নিয়ম 26, 27। আচ্ছা, আমরা 26, 27 আমরা কী করছি, আমরা অমিট করছি কারণ এই ইফ ক্লজ আমরা আলাদা করে শিখবো। ওকে, 28 ইফ ক্লজ, এই 28 এটাও আমরা কিন্তু আলাদা করে শিখবো। সো এটা আমরা এইটার জন্য আলাদা করে আমরা ক্লাস করব, যেগুলো দাগ দিয়ে রাখছি সেগুলো কিন্তু অবভিয়াসলি আলাদা একটা ক্লাস রাখা হবে। ওকে, সো আমরা 29-এ চলে আসি। 29টা খুব মজার একটা বিষয়, ঠিক আছে? 29টাও এই ইফের সাথেই পড়ে যাবে, এই কন্ডিশনালের মধ্যে পড়ে যাবে। সো এবার আমরা 30-তে চলে আসি। 30 হ্যাড আই, দুইটি ক্লসের মধ্যে ইফ, এইটাও আবার দেখা যাচ্ছে যে কি, এটাও হচ্ছে ওই ইফের নিয়ম। আমরা একবারে যখন কন্ডিশনাল সেন্টেন্স শিখব তখন আমরা কিন্তু এটা শিখে যাব। ওকে ওকে হ্যাঁ, এইবার আসি আমরা 31-এ চলে আসি সরাসরি। 31-এ কী বলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও পর্যন্ত চলতেছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা তো আমরা টেন্সের সংজ্ঞায় পড়েছি, টেন্স শিখতে হয়, এটা টেন্সের সময় আমরা জানি। অতীতে শুরু হয়ে বর্তমানেও চলমান আছে এমন কিছু বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V4 প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। সো আমরা এই সংজ্ঞার মধ্যে মানে আমরা কি করব, আমরা এত কিছুর দরকার নেই। আমরা যদি দেখি, সহজ করে বলছি, ফর অথবা সিন্স, কি ফর অথবা সিন্সের পরে সময়ের উল্লেখ থাকে, কি সময় থাকে, তাহলে আমরা এই জিনিসটা করব। কোন জিনিসটা করব, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি করব। ঠিক আছে? আরও সহজে বলি, আমরা যখন দেখব সিন্স বা ফর আছে তারপরে সময় আছে, আমরা কি করব, হ্যাভ বিন, ওই যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V4 করে দিব, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, হ্যাভ বিন কখন হয়, সাবজেক্ট প্লুরাল হলে, হ্যাজ বিন কখন হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে। এরপরে V4 করে দেবো, দ্যাট মিনস ভার্বের আইএনজি করে দিব কখন, যদি ফর বা সিন্সের পরে সময় থাকে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আই রিড ফর 3 আওয়ার্স, এই যে ফর পেয়েছি এরপরে সময় আছে না, 3 আওয়ার্স একটা সময়, তাহলে এই যে ভার্বটা রিড হবে, রিডটা কী হয়ে যাবে, আই হ্যাভ বিন রিডিং হয়ে যাবে। আই যেহেতু আছে রিডটা হয়ে যাবে হ্যাভ বিন রিডিং। ওকে, ইট রেইন সিন্স মর্নিং, সিন্সের পরে কী আছে, সময় আছে না, সময় আছে, সিন্সের পরে সময় থাকা মানে কী হবে, ওই রেইনিংটা হয়ে যাবে হ্যাজ বিন রেইনিং। ক্লিয়ার?
হ্যাজ বিন রেনিং, এই যে এখানে দেখেন হ্যাজ বিন রেনিং হয়ে গেছে, কারণ এই সিন্সের পরে সময় আছে এই জন্য। ওকে, ফরের পরে সময় আছে এই জন্য কী হয়ে গেছে, হ্যাভ বিন রেনিং হয়ে গেছে। ক্লিয়ার? দ্যাটস ইট। এটা হচ্ছে 32 নম্বর। এবার আসেন 31 গেল, এবার আসেন 32 নম্বরে। 32 নম্বর বলছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ইত্যাদি বলেছে। এখানে কি বলছে, এখানে বলছে যে এইগুলার পরে পজিটিভ বোঝালে এগুলার পরে কিন্তু পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ V3 হয়। আমি কিন্তু এটার সাথে একমত নই, এদের রুলসটা কিন্তু এখানে একটু সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, মানে এখানে কিছু ঝামেলা আছে। এখানে এইভাবে এটা ধরা যাবে না, এখানে ধরতে গেলে এভাবে করতে গেলে কিছুটা মিস্টেক হইতে পারে। তো আমি একটু বলি, এখানে একটু খেয়াল করতে হবে। হ্যাভের পরে সবসময় কী হবে, হ্যাভের পরে যদি হ্যাভের পরে V3 হবে যদি অবজেক্ট বস্তু হয়, অবজেক্ট বস্তু হলে। আবার হ্যাভের পরে V1 হবে যদি অবজেক্ট ব্যক্তি হয়, ঠিক আছে? আমি কি একটা উদাহরণ দিয়ে দিব? আমি উদাহরণটা উপরে দিতে যাচ্ছি, ঠিক আছে? মনি হ্যাড জনি ওয়াশ দ্য কার। মনি হ্যাড জনি ওয়াশ দ্য কার। ওকে, আরেকটা বলি, মনি হ্যাড দ্য কার ওয়াশড। দেখেন এই যে আমি যেইটার কথা বললাম সেটা কিন্তু এইখানে আমি একদম এক্সাম্পল দিয়ে দিয়েছি। সো কী বলতেছে, মনি হ্যাড, এই যে হ্যাড ছিল, হ্যাডের পরে কি ব্যক্তি ছিল না বস্তু ছিল? বলেন তো, ব্যক্তি ছিল। হ্যাডের পরে যখন ব্যক্তি থাকবে তারপরে কি হবে, V1 হবে। এই যে V1 হয়েছে, তাহলে কিন্তু এদের যে সূত্রটা এখানে এরা যেটা ব্যবহার করেছে এটা কিন্তু মিলতেছে না, ঠিক আছে? তো আমরা এটা বলবো যে হ্যাডের পরে ব্যক্তি থাকলে তার পরের ভার্বটা V1 হবে, হ্যাডের পরে যদি বস্তু থাকে তাহলে তার পরের ভার্বটা V3 হবে। ক্লিয়ার? ওকে, দ্যাটস ইট। এইটা আমি এখানে সূত্র ছোট্ট করে লিখে দিয়েছি, এটা মনে রাখতে হবে। ওকে, আর গটের পরে কিন্তু একটু অন্য বিষয়। হ্যাঁ, গটের পরে কিন্তু ব্যক্তি থাকলে 2+V1, গটের পরে যদি বস্তু থাকে তাহলে V3। আমি এখানে ওইটাও লিখে দিচ্ছি। ওকে, গটটাও লিখে দিচ্ছি, গট প্লাস 2+V1 যদি অবজেক্ট ব্যক্তি হয়, অবজেক্ট যদি কি হয়, ব্যক্তি হয়। আবার গট প্লাস V3 যদি অবজেক্ট বস্তু হয়, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, গটের পরেও V3 হচ্ছে যখন অবজেক্ট বস্তু, হ্যাভের পরেও V3 হচ্ছে যখন, এই যে হ্যাভের পরেও V3 হচ্ছে যখন অবজেক্ট বস্তু, অর্থাৎ অবজেক্ট যদি কোনো সেন্টেন্সের বস্তু হয় এবং গটের পরে ভার্ব আসে সেটা অবশ্যই V3, এবং অবজেক্ট যদি বস্তু হয় হ্যাভের পরে ভার্ব আসলেও সেটা V3। শুধু ব্যক্তি আসলে কোনো সময় V1 হচ্ছে আর কোনো সময় 2+V1 হচ্ছে, ঠিক আছে? গট আর হ্যাভের ভ্যারিয়েশনে। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এটা রাইট ফর্ম অফ ভার্ব, একটা পজিটিভ ভার্ব বলে একটা কথা আছে, একটা টার্ম আছে, ওইটা পড়লে আরও ক্লিয়ার হবে। সো আমরা কিন্তু ওখানে চেষ্টা করবো এটা আলাদা করে রাখার জন্য, এটা এইভাবে না বুঝিয়ে আমরা আর একটা ক্লাসে রাখার জন্য। যারা ভালো আইডিয়া আছে এটা সম্পর্কে তারা হয়তো বুঝে নিয়েছে। ওকে, নাও কামিং টু 33। একটা সহজ কথা, লেস্ট শব্দটাকে চিনে রাখবেন। লেস্ট এই শব্দটাকে চিনে রাখবেন, এরপরে সব সময় শুড বা মাইট হয় সব সময়। আর আপনি চাইলে সব সময় শুড দিতে পারেন, ঠিক আছে? লেস্ট শব্দটাকে চিনে রাখবেন, এটাকে চিনতেই হবে। যদি এটা চিনতে না পারেন তাহলে ঝামেলা আছে। লেস্ট শব্দটাকে চিনে রাখতে হবে। এরপরে সব সময় কি হয়, সব সময় শুড বা মাইট হয়। ওকে, নাও কামিং টু 34 কি বলতেছে? 34 বলতেছে হোয়াইল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াইলের পরে সব সময়, হোয়াইল যখনই আসবে হোয়াইলের পরে সব সময় ভার্বের আইএনজি বা V4। ওকে, অ্যান্ড পরের অংশটা V2 হবে। দুইটা ভার্ব হয়, একটা ভার্বের আইএনজি আর একটা V2 হয়, ঠিক আছে? এটা 1 নাম্বার। আর 2 নাম্বারে বলতেছে হোয়াইল যখন তুমি পাবা, হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে কখনো, তাহলে এই ভার্বের আইএনজিটা কী হবে জানো? ওয়াজ ওয়্যার যুক্ত হয়ে যাবে। ওয়াজ বা ওয়্যার যুক্ত ভার্বের আইএনজি, এবং পরে যে V2 ছিল ওইটা V2ই থাকবে। হোয়াইলের শেষ অংশটা সবসময় V2ই হয়, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। এইটা এবার মিলায় না, দেখো হোয়াইল ওয়াকিং, এই যে হোয়াইলের পরে সরাসরি ভার্বের আইএনজি আসছে। হোয়াইলের পরে সবসময় ভার্বের আইএনজি হয়। ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম, এই যে V2 আছে, ঠিক আছে? কিন্তু হোয়াইল হি যখন আসে, হোয়াইলের পরে যখন সাবজেক্ট আসছে
ঠিক আছে, হোয়াইলের পরে কী আসছে, হোয়াইল হি, এই যে হোয়াইলের পরে সাবজেক্ট আসছে হোয়াইল হি, এইবার ওয়াকটা হয়ে যাবে কি ওয়াজ ওয়াকিং, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং। কেন, এই যে হোয়াইলের পরে সাবজেক্ট আসলে ওয়াজ বা ওয়ার দিয়ে আইএনজি করতে হয়, দ্যাটস ইট। 35, ওকে 35-এ কী বলতেছে, 35-এ বলতেছে কোনো সেন্টেন্সে ভার্ব যদি সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী বসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। দ্য কালার অফ হিজ আইস, ভালো করে দেখো, দ্য কালার অফ হিজ আইস, তোমরা এখানে আইস দেখে কি আর দিবা, আইস দেখে কি আর দিবা, এখানে নো, এখানে সাবজেক্টটাকে তোমাকে বুঝতে হবে। সাবজেক্টটা আমি যদি বলি ভালো করে বোঝো, এই যে দ্য কালার অফ হিজ আইস বি ব্লু, এখানে পুরো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দ্য কালার অফ হিজ আইস, এই পুরাটাই কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, পুরাটাই কিন্তু সাবজেক্ট, আগে বুঝতে হবে এটা পুরাটাই সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্টের মধ্যে একটা অংশ আছে হেড ওয়ার্ড, এইটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, হেড ওয়ার্ড, সাবজেক্ট পুরাটা, কিন্তু এই সাবজেক্টের মধ্যে একটা প্রিপোজিশন যখন আসে না, এই প্রিপোজিশনের আগের অংশটা হয়ে যায় কি হেড ওয়ার্ড। ওকে, তাহলে দা কালার হচ্ছে এখানে হেড ওয়ার্ড, ওই দা কালার হেড ওয়ার্ড, ওইটা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, এইটা অনুযায়ী বি ভার্বটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো দা কালার হচ্ছে একটা বিষয়, এই জন্য বি হয়ে যাবে ইজ, এই যে ইজ, ঠিক আছে। কিন্তু তুমি যদি আইস ধরো তাহলে কিন্তু আর দিতে হতো, হ্যাঁ। সো আমরা আইসকে ধরতে পারছি না, কারণ এই সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ডটা হচ্ছে কালার, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সেম কেস দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, তাহলে এইটা পুরাটাই কি সাবজেক্ট, আর এখানে দ্য প্লেয়ার্স হচ্ছে হেড ওয়ার্ড, তাই ভার্বটা কী হবে, আর হবে, এই যে আর, ক্লিয়ার, দ্যাটস ইট। 36, একই দৈর্ঘ্য পরিমাণ স্থান বুঝালে, ধরো একই দৈর্ঘ্য বোঝাচ্ছে একসাথে অনেক কিছু, 50 মাইলস একই দৈর্ঘ্য, এই 50 মাইলস একটা পরিমাণ, অ্যাকচুয়ালি 50 মাইলস একটা দূরত্ব বোঝালে এখানে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার নিতে হবে। দূরত্ব, পরিমাণ, একসাথে একটা ইউনিট বোঝালে, ইউনিট বোঝালে, ঠিক আছে, ধরো দূরত্ব, ওজন, পরিমাণ ইত্যাদি বোঝালে ভার্ব এখানে প্লুরাল মনে হলেও ভার্ব কিন্তু তখন দিতে হবে সিঙ্গুলার। 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 30 ইয়ার্স ইজ আ লং টাইম, এরকম দিতে হবে, ঠিক আছে। এই যে এখন সেন্টেন্স যখন দেয়ার দ্বারা শুরু হয়, কোনো সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হলে আমি দেয়ার দেখেই কিন্তু ইজ বা আর দিতে পারবো না। এবার দেয়ারের পরের অংশে বি দেয়ার দিয়ে যখন শুরু হবে তখন ভার্বের পরে দেখতে হবে আসলে কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। দেখো দেয়ার বি আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, কয়টা হাই স্কুল আছে, একটা হাই স্কুল আছে, তাহলে এই বিটা হবে সিঙ্গুলার, ইজ। দেয়ার ইজ আ হাই স্কুল ইন দ্য, ওকে, দেয়ার বি টু হাই স্কুল, এই যে দেয়ার বি টু হাই স্কুল, কয়টা হাই স্কুল, দুইটা, সো এখানে বি ভার্বটা হয়ে যাবে আর। ওকে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 37 হয়ে গেল, আমরা 38-এ আসি। এভরি, ইচ, এনি, এভরি ওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, নো ইত্যাদি সাবজেক্ট হিসেবে কাজ করলে তখন ভার্ব হয় সিঙ্গুলার। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পজিটিভ ভার্ব মোটামুটি সব মিলায়ে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই যে এভরি, ইচ, এভরি ওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, নো ইত্যাদি থাকলে আমরা কী বলেছি, ভার্ব সিঙ্গুলার হয়। এটা মনে হয় আগেও আমরা কিছুটা দেখেছি। এভরি জাতীয় শব্দ থাকলে আমরা ইচ দেখি, এনি থাকলেও আমরা কি সিঙ্গুলার করবো, ইচ থাকলেও সিঙ্গুলার করবো, সামওয়ান থাকলে, এনিথিং থাকলে, নাথিং থাকলে আমরা কী করবো, সিঙ্গুলার ভার্ব করবো। আর সিঙ্গুলার ভার্ব মানে কি ভাই, সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে, আমি আবারও বলি, সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, ঠিক আছে, দোজ ওয়ার্ডস দ্যাট ক্যারিস এস অর ইএস। ওকে, সো আমরা যখন দেখবো এভরিওয়ান, এভরিবাডি, ভার্ব কী করবো, সিঙ্গুলার করে দেবো, ইস করে দেবো। ওকে, দ্যাটস ইট। 39 নম্বর দেখো, ইচ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তখন ভার্ব প্লুরাল হয়। ইচ যদি, এইখানে একটা বস, দ্য স্টুডেন্টস ইচ হ্যাভ, দ্য স্টুডেন্টস, এইটাকে স্টুডেন্টসকে বলতেছে কি, ইচ যদি দুইজনকে বোঝায়, ইচ যদি সাবজেক্ট হয় তাহলে তো সিঙ্গুলার, কিন্তু ইচ যদি সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে, প্লুরাল সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। দ্য স্টুডেন্টস ইচ মানে স্টুডেন্টস উভয় বা প্রত্যেক স্টুডেন্টগুলো এরকম বোঝাতে, স্টুডেন্টস ইচ হ্যাভ টু সিট ফর দ্য এক্সাম, হ্যাভ দেওয়া হয়েছে, হ্যাজ দেওয়া হয়নি কিন্তু। ওকে, দ্যাটস ইট। মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্বকে ফলো করে, কিন্তু মোর দ্যান টু অর থ্রি প্রভৃতি প্লুরাল ভার্বকে ফলো করে। মোর দ্যান ওয়ান মানে কি, একের বেশি, এইটা সিঙ্গুলার, কিন্তু মোর দ্যান টু মানে হচ্ছে আপনার হচ্ছে এগুলাকে প্লুরাল ব্যবহার করে, এটা একটু ধরে রাখতে হবে, এটা কম আসে। মোর দ্যান ওয়ান কিন্তু সিঙ্গুলার, মোর দ্যান টু হচ্ছে প্লুরাল, বা মোর দ্যান থ্রি, মোর দ্যান ফোর হচ্ছে প্লুরাল, এটা একটু খেয়াল রাখতে পারো। সো 40টা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। ওকে, এইবার আসো 41 নম্বর, আমরা দেখি যতটুকু করা যায়, আমরা যতটুকু এখানে আমরা পারি আজকে শেষ করে ফেলবো। 41 নম্বর, 1/3, 1/4, 1/5, এই যে ফ্র্যাকশন, এগুলোকে বলা হয় কি ফ্র্যাকশন।
ফ্র্যাকশন, ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে। ফ্র্যাকশন থাকলে একটা অফ আসে ইংরেজির পরে, অফের পরে দেখতে হবে, অফ এর পরে যদি প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল, অফের পরে যদি সিঙ্গুলার হয় আমরা সিঙ্গুলার করবো। তাহলে 1/3 অফ দ্য ম্যাঙ্গো, 1/3 অফ দ্য বক্স, ঠিক আছে, 1/3 অফ দ্য ওয়ার্ক। তাহলে এই অফের পরে কি সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হবে। 1/3 আমাদের কোনো কাজ নেই, ফ্র্যাকশন আসলে অফের আগে কোনো কাজ নেই, অফের পরে দেখবো। সো এই দ্য ওয়ার্ক সিঙ্গুলার, আমরা ভার্বটাকে কী করবো, সিঙ্গুলার করবো। হ্যাভ কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে, এই যে হ্যাজ হয়ে গেছে অ্যান্সার। ওকে, আচ্ছা 1/3 অফ দ্য স্টুডেন্টস, এইখানে অফের পরে কি আছে, দ্য স্টুডেন্টস প্লুরাল আছে, সো ভার্ব কী হলো, প্লুরাল হয়ে গেল। ওকে, 42 নম্বর, দ্য গ্রেটেস্ট পার্ট, যখন অ্যামাউন্ট কোয়ান্টিটিকে নির্দেশ করে এবং যখন সংখ্যা নাম্বারকে নির্দেশ করে তখন ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে। দ্য গ্রেটেস্ট পার্ট যখন অ্যামাউন্ট অথবা কোয়ান্টিটিকে নির্দেশ করে এবং যখন সংখ্যাকে নির্দেশ করে তখন এটা প্লুরাল হয়। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যানানাস, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যানানাস, এই যে সংখ্যা, তার মানে কি এখানে কি বোঝাচ্ছে, দ্য গ্রেটার পার্ট যখন সংখ্যা বা পরিমাণ, এখানে পরিমাণ বোঝাচ্ছে। ওকে, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যানানাস, তাহলে এটা কী হবে, আর হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যানানাস, এগুলো যখন কি, এটা আমি ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দিলাম, এটা একটু খেয়াল করবেন। দ্য গ্রেটেস্ট পার্ট যখন সংখ্যা বা কোয়ান্টিটি বোঝাবে কোনো কিছু তখন কিন্তু প্লুরাল হবে। ওকে, এটা একটা কোয়ান্টিটি বা নাম্বার বোঝাচ্ছে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ব্যানানাস মানে বেশিরভাগ ব্যানানার অংশ, দ্য গ্রেটার পার্ট। এখানে কিন্তু দ্য গ্রেটার পার্ট কিন্তু এই যে আমরা হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু এটা নিতে পারতাম সিঙ্গুলার হিসেবে, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে দ্য গ্রেটার পার্ট যদি কী হয়, সিঙ্গুলার বা প্লুরাল হয়, কোয়ান্টিটি বা নাম্বার বোঝায় তখন সিঙ্গুলার হয়ে যাবে ভার্বটা, দ্যাটস ইট। ওকে, আনকাউন্টেবল নাউনের সাথে নন অফ ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু কাউন্টেবল নাউনের সাথে এই যে 43 নম্বর, ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। নন বি প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। ওকে, নন ড্যাশ মিটিং, নন বি প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, যে নন বি প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, তাহলে নন ওয়াজ অর ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, কোনটা হবে বলো। তাহলে দেখো নান, এখানে ওয়াজ বা ওয়্যার দিয়েছে, প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। সো কী বলতেছে, আনকাউন্টেবল নানের সাথে নন অফ ব্যবহৃত, নাউনের সাথে নন অফ ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু কাউন্টেবল ননের হলে ভার্ব প্লুরাল হতে পারে, ঠিক আছে। কাউন্টেবল নন প্রেজেন্ট, এখানে কি কাউন্টেবল বা আনকাউন্টেবল এটা তোমাকে বুঝতে হবে, বুঝে এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো গেল অলটা আমরা, এটা দিস ইজ দ্য লাস্টটা আমরা একটু ভালো করে বুঝি। অল এই জিনিসটা ভালো রাখতে বুঝতে হবে, অলের পরে সিঙ্গুলারও হয়, অলের পরে কি হয়, প্লুরালও হয়, এই দুইটাই হয়। এখন অলের বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল আমরা এরকম পড়েছি না, যে শুনেছি না গান অল ইজ ওয়েল, সো অল ইজ ওয়েল আমরা কিন্তু পড়েছি, অলের পরে কী হলো, ইজ হলো, হ্যাঁ। আবার অল আরও হয়, ঠিক আছে। সো আমি একটা জিনিস বলি ভালো করে শোনো, অল যখন কি, অল সিঙ্গুলার হবে তখন যখন অল দ্বারা অবস্থা বোঝাবে, অবস্থা, ঠিক আছে। আর অল দ্বারা যখন ব্যক্তি বোঝাবে, ব্যক্তি, হ্যাঁ, তখন কিন্তু অল প্লুরাল হবে, হ্যাঁ। অল আর ফাইন হিয়ার অ্যান্ড অল ইজ ওয়েল। ওকে, একটা হচ্ছে স্টেট অবস্থা, আর একটা হচ্ছে ব্যক্তি বোঝাবে, ঠিক আছে। অলের পরে প্লুরাল কিন্তু প্রবাদ বাক্য, প্রভার্বিয়াল ওয়ার্ড ইত্যাদিতে বলতে পারছে। আমি যেটা বলছি অল মেন, এই যে অল মেন, ঠিক আছে, অল মেন আর হবে। অল দ্যাট গ্লিটার্স, এটা একটা অবস্থা বোঝাচ্ছে, গ্লিটারিং একটা অবস্থা না, এই অবস্থা ইজ হয়েছে, ঠিক আছে। আমি যেটা বললাম সহজে বললাম। ওকে, তাহলে এই 44টা আমরা কিন্তু শিখে ফেললাম। 44টার উপরে তোমরা কিন্তু ভালো করে একটা আইডিয়া নিবা। আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করবো, যারা পিডিএফ নিতে চাও একদম সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি আছে, কমিউনিটি যুক্ত হও, আমাদের কমেন্ট বক্সে কমিউনিটি থাকবে, বা তোমরা কমেন্ট করে আমাদের কমিউনিটির লিঙ্কটা নিয়ে কমিউনিটিতে যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের ওখানে কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে। আমরা এর জন্য কোনো কস্ট নিচ্ছি না বা কিছুই নিচ্ছি না, কোনো ক্লাসের কিছু আমরা চার্জ করছি না, যা দেখতে পাচ্ছ টোটালি ফ্রি অফ কস্ট। আমরা কিন্তু এরপরে আরও শর্টকাট নিয়মে, আমরা তো এখন বিস্তারিত দেখাচ্ছি, জাস্ট তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি, এটা যারা পড়তে পারবা তাদের কোনো ঝামেলা থাকবে না। আর এরপরে এটাকে মুখস্থ করার জন্য একদম শর্টকাট টেকনিকে আমরা কিন্তু ছোট্ট করে একদম কম্প্যাক্ট করে 30 মিনিটের ক্লাসে এগুলো সব নিয়ে আসবে, একবার জাস্ট 2-3টে কথা বলবো, দেখবা সবগুলো এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এটা আমরা একটা পেইড ক্লাসে করবো, এটা হচ্ছে বিষয়। আর যারা এখান থেকে বুঝতে পারছে এই জিনিসই আমরা শর্টকাট করে দেবো, আর যদি কেউ এখান থেকে পড়ে নিতে পারো তো খুবই ভালো কথা, তাদের পেইড ক্লাসে আসা লাগবে না, পেইড কোর্সে ভর্তি হওয়া লাগবে না, দ্যাটস ইট।
সবই ফ্রি থাকবে, সবই আমরা তোমাদেরকে এখানে দেখাবো। জাস্ট তোমরা কি দেখো, তোমরা হচ্ছে এখানে বিস্তারিত আছে, আমরা কি করব শর্টকাট করে দিব। দেখো শর্টকাট করে দেবো যে তোমাদের মুখস্থ হয়, যাদের মুখস্থ হচ্ছে না তাদের, আর যারা সব বোঝো তাদের তো ভাই কোনো কথাই নাই, ফাটাই পড়ে ফেলো শুধু। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমরা সামনের দিন চেষ্টা করবো যে আরও যেগুলো আছে সেগুলো শর্টকাটের মধ্যে করে দেওয়ার জন্য, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।